যেদিন আমার স্ত্রী ইরাকে তারই জাস্ট ফ্রেন্ড নামক প্রেমিকের সাথে তার অন্তরঙ্গ অবস্থায় দেখলাম, সেদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পতিত হচ্ছে। এই অশ্রু যেন কোনো বাধাই মানছে না। এই দৃশ্য দেখার পর মস্তিষ্কের নিউরনগুলো যেন তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শুধু একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে, কি এমন কমতি ছিল আমাদের ছোট্ট এই সংসারে, যার দরুন ইরা আজকে এমন একটা নোংরা কাজে মেতে উঠেছে। না, তার সাথে জোরপূর্বক কিছু করা হচ্ছে না, বরং তাকেও বেশ উৎফুল্ল দেখাচ্ছে। না, আর দেখতে পারছি না তাদের এই রতকিয়ার দৃশ্য। তাই দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে বাসার পাশেই নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে এসে বসে পড়লাম আর ভাবছি আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো। অফিসে বরাবরই আমি কাজের পারফরমেন্স সবার থেকে একটু এগিয়ে, তাই বস আমাকে একটু বেশি পছন্দ করেন। প্রায় দিনই কাজের চাপ তেমন না থাকলে বস আমাকে ছুটি দিয়ে দেন। তারই দরুন অফিসে আজকে কাজের চাপ তেমন না থাকার দুপুরের লাঞ্চের পরই বস আমাকে ছুটি দিয়ে দিলেন। তাই আমিও খুশি মনে বাড়ি চলে এসেছি। তাছাড়া আমার একটা বদ অভ্যাস হলো, আমি কখনো বাড়িতে এসে নক করি না। কারণটা জানলে অবাক হবেন আপনারা। কারণটা হলো, ইরার সাথে যখন আমার নতুন বিয়ে হয় তখন কাজের বেশ চাপ ছিল। কাজ শেষ করে আস্তে আস্তে বেশ রাত হতো। তাই ইরা একদিন এসব নিয়ে অনেক রাগারাগি করেছিল। তারপর থেকে অফিসে ফেরার পর আমি দরজায় নক বা কলিং বেল বাজাই না। ডুপ্লিকেট চাবি দিয়ে সোজা ফ্ল্যাটের ভেতরে চলে যাই। এ নিয়ে ইরা বেশ কয়েকদিন রাগারাগি করলেও আমি আর বিষয়টাকে তেমন গুরুত্ব দেই না। সেই সূত্রপাতে আজকে কোনো আওয়াজ ছাড়াই বাড়িতে ঢুকে যা দেখলাম, তা দেখে আমি আশ্চর্যর চরম পর্যায়ে না গিয়ে আর পারলাম না। চলুন এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তুষার আহমেদ। ত্রিভুবনে আমার আপনজন বলতে কেউ নেই। আর যে ছিল সেও কেমন যেন চরম শত্রুতে পরিণত হলো। আমি যখন ছোট ছিলাম তখন কোনো একটা কাজে আমার বাবা মা শহরে আসার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আমি সেদিন দাদির কাছে থাকার বাহানায় বাবা মায়ের সাথে গেলাম না, নয়তো সেদিন আমারও গল্পটাও শেষ হয়ে যেত। আমার দাদি তার আদরের বড় পুত্র এবং পুত্রবধূকে হারিয়ে শোকে পাগল প্রায়। আমি তখন কিছুই বুঝতাম না, শুধু বাবা মায়ের মরা দেহের দিয়ে কেমন কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। অতঃপর বাবা মাকে কবরস্থ করার মাধ্যমে সেদিন ঘটে যাওয়া সাময়িকভাবে সমাপ্তি ঘটালো। এরপর দাদি আমাকে তার চোখের আড়াল হতে দিত না। আমার দাদুর পূর্বপুরুষেরা বেশ অর্থবান ছিলেন, তাই সমাজে আমাদের একটা প্রভাব বরাবরই বিস্তার করত। সেই সুবাদে আমাদের আর্থিকভাবে কোনো সমস্যা হতো না। দাদি আমাকে বেশ আদরেই লালন পালন করতে লাগলেন। কিন্তু বিপত্তি ঘটল দাদির মৃত্যুর পর। হঠাৎই চাচা একদিন বিয়ে করে বউ নিয়ে আসলেন। তারপরে আমার ভাগ্যের রেখা বদলে গেল। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে চাচা সকল সম্পত্তি তার নামে লিখে নিলেন। আর আমার জায়গা হলো এতিমখানায়। ভাগ্যকে মেনে নিলাম, কারণ সেদিন আমার হয়ে কথা বলার জন্য কেউ ছিল না। উল্টো এক প্রকার চাচা আমাকে তাড়িয়েই দিলেন। এতিমখানায় থাকার সুবাদে আমার কিছুটা পড়াশোনা করার সৌভাগ্য হয়েছিল। এরপর সেই সার্টিফিকেট এর সুবাদে ঢাকায় একটা আইটি কোম্পানিতে চাকরি হলো। ভালো অভিজ্ঞতা অর্জন করার পর আমি বর্তমান কোম্পানিতে বেশ ভালো অবস্থানেই আছি। আমার কোনো বন্ধু নেই, কারণ গরিব এতিম এদের সাথে কেউ বন্ধুত্ব করে না, যদি কোনো সাহায্য চেয়ে বসে সেই ভয়ে। তাই আমিও মাঝে মধ্যে মন খারাপ করে থাকলেও এখন মানিয়ে নিয়েছি। আমি তখনও একটা মেসে রুম ভাড়া নিয়ে থাকতাম, কিন্তু এভাবে আর কতদিন। আমার এই একাকিত্ব জীবনে একটা জীবন সঙ্গীর প্রয়োজন, যার কাছে আমি আমার সকল সুখ দুঃখের কথা কোনো সংকোচ ছাড়াই বলতে পারবো। এরপরেই ইরার সাথে আমার বিয়ে হয়। ইরার পরিবার বেশ ধনী। আমাদের বিয়ের পর ইরার পরিবার ইরার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, যদিও কিছুদিন পর তারা আমাদেরকে মেনে নেয়। ইরার সাথে আমার বিয়েটা এক প্রকার লাভ ম্যারেজই বলা চলে। তবুও তার সেই প্রেম বর্ণনা আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ তার অভিনয় হলো নিখুঁত। তার সম্পর্কে যতই ভাবছি আমার নিজের প্রতি তাচ্ছিল্য হাসি আসছে। হা হা হা। এরা এভাবে আমাকে ঠকিয়ে পার পেয়ে যেতে পারে না। তাদের দুজনকেই কঠিন শাস্তি পেতে হবে। অন্তত আমার তরফ থেকে তো হবেই।
এসব ভাবতে ভাবতে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে আমি নিজেও জানি না। হাত ঘড়ির ঘন্টার কাঁটাটা ৮টায় গিয়ে ঠেকেছে। তার মানে এখন রাত ৮টা বাজে। হৃদয়ের রক্তক্ষরণ এখনও বন্ধ হয়নি, কিন্তু অশ্রুপাত এখন কিছুটা কম মনে হচ্ছে। তাই উঠে বাসার দিকে রওনা দিলাম। যদিও সেই বাড়িতে আর যাওয়ার ইচ্ছা আমার নেই, কিন্তু তবুও আমাকে যেতে হবে এর শেষ অবধি দেখার জন্য। দীর্ঘদিন পর আজ বাসার কলিং বেল বাজাচ্ছি। কিছুক্ষণ পর ইরা এসে দরজা খুলে দিল। আরে বাহ! আজ এত ভালো মানুষ হলে কিভাবে? এতদিন তো কোনো নক না করেই হুটহাট ঢুকে পড়তে, আর আমাকে ভয় পাইয়ে দিতে। ইরার দিকে তাকিয়ে দেখলাম তার চুলগুলো খুব ভেজা না হলেও খানিকটা ভেজা এখনো আছেই। তাই ইরার দিকে তাকিয়ে খানিকটা হাসি দিলাম। মনে মনে ভাবছি, কি নিখুঁত তোমার অভিনয়। তোমাকে আমি খুব সময় নিয়ে মারব ইরাবতী। নোংরামি শেষে ইরা যে গোসল করেছে এটা আর না বুঝে থাকার উপায় নেই। অতঃপর ইরাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়লাম। সোফায় বসে আছি, এমন সময় ইরার আগমন। কি ব্যাপার তুষার, ফ্রেশ না হয়ে বসে পড়লে যে? চা করে দেব? আমি আর তার দিকে না তাকিয়েই বললাম, লাগবে না। তারপর উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। যদিও খাওয়ার ইচ্ছে বিন্দু মাত্র নেই, তবুও খেতে হবে। ইরাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ইরা যেন গভীর ঘুমে তলিয়ে গেল। তার কর্মকাণ্ডে আমি অবাক না হয়ে পারছি না। বেশ কয়েকদিন ধরেই ইরা এমন করছে। জানতে চাইলে ইরা কিছুই বলে না। তার কাছে যেতে চাইলেও সব সময় একটা বাহানা তার থাকেই। কিন্তু আজ তার সমস্ত বাহানা অবসান ঘটল। তার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আছি। তুমি কি আমার সেই ইরাবতী, যাকে আমি বিশ্বাস করে আমার জীবনটা তোমার হাতে তুলে দিয়েছিলাম? তুমি আমাকে এভাবে ঠকিয়ে পার পাবে না ইরাবতী। প্রস্তুত হও তুমি কঠিন শাস্তির জন্য। তারপর আমিও ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা শেষে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। টাইটা কিছুতেই বাঁধতে পারছি না। অন্যদিকে ইরাকে ডেকে ওর থেকে বেঁধে নেই, কিন্তু আজ আর ডাকলাম না। এমন সময় ইরার আগমন। এসেই আমার টাইটা বাঁধতে শুরু করলো আর বলতে লাগলো, যেটা পারো না সেটা করতে যাও কেন? আমি খানিকটা অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইলাম। অতঃপর রেডি হয়ে বাইরে বেরিয়ে আসলাম। আজকে যেন ইরা একটু অবাক হলো, কারণ প্রতিদিন ইরাকে আমি বের হওয়ার সময় কপালে চুমো দিয়ে বের হই, কিন্তু আজ দিলাম না। ইরা যেন মনে মনে একটা আকাঙ্ক্ষা অনুভব করলো। এদিকে আমি অফিসে বসে আছি, কিছুতেই কাজে মন বসাতে পারছি না। বারবার কালকের ঘটনাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। না, এভাবে থাকা যাচ্ছে না আর। মাথায় প্রচণ্ড রকমের যন্ত্রণা করছে। তাই টেবিলে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর ভাবছি, ইরা আর ফয়সালকে কি করা যায়। আপনারা হয়তো ভাবছেন ফয়সালকে। আসলে এই ফয়সালই আমার ইরাবতীর পরকীয়া মজনু। এরপর সূক্ষ্ম প্ল্যান বানাতে লাগলাম। আমি কি করব? মনের অজান্তেই একটা পৈশাচিক হাসি বেরিয়ে এলো। ভাবা হয়ে গেছে, কিন্তু ইরাকে মরতে দেখলে আমার বেশ কষ্ট হবে। কিন্তু ইরা যে ক্ষত আমার অন্তরে সৃষ্টি করেছে তা কখনোই ভুলবার মতো নয়। এবার আমার প্রধান কাজ হলো সর্বপ্রথম চাকরিটা ছেড়ে দেওয়া। কারণ প্রচুর সময়ের দরকার, যেটা চাকরি করলে অসম্ভব প্রায়। তারপর আমি বসকে রিজাইন লেটার মেল করলাম। তৎক্ষণাৎ বস আমাকে তার কেবিনে ডেকে পাঠালেন। কি ব্যাপার মিস্টার তুষার, হঠাৎ চাকরি ছাড়বেন কেন? ভালো কোনো কোম্পানিতে অফার পেলেন নাকি? আমি, না স্যার, শহরে থাকতে আর ভালো লাগছে না। আমি পার্মানেন্টভাবে ওয়াইফকে নিয়ে গ্রামে চলে যাব। বস আরও কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। তারপর আমি দেনা পাওনা সব বুঝিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। যদিও আমার এখন চলতে কষ্ট হবে, কিন্তু সমস্যা নেই। পূর্বের যেসব সঞ্চয় আছে সেসব দিয়ে 1 বছর আরামসে চলে যাবে। এখন আমার প্রধান কাজ হলো ফয়সালের সম্বন্ধে সব কিছু তথ্য জোগাড় করা। তারপর কাজে লেগে পড়লাম। কিন্তু ফয়সালকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তাই ফয়সালের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে ইরা। তাহলে এখন আমাকে ইরার ফোনের সাহায্য নিতে হবে। তাই বাড়িতে চলে গেলাম। ইরা দরজা খুলে বেশ অবাক হলো। তুমি এই সময়ে অফিস থেকে চলে এলে যে? আমি, একটা গুরুত্বপূর্ণ ফাইল ফেলে গেছি, সেটা নিতেই এলাম। মিথ্যা বললাম, কারণ সত্যিটা বললে ইরা আগে থেকেই সাবধান হয়ে যাবে। এরপর আর ইরা কিছুই বলল না। আমি আমাদের বেডরুমে এসে ইরার ফোন খুঁজতে লাগলাম, তবে খুব সাবধানে। তারপরে চোখ গেল
টেবিলের ল্যাম্পের পাশে মোবাইলটা চার্জে লাগানো আছে। তারপর আর কি, চার্জ থেকে মোবাইলটা খুলে আমার প্রোগ্রামিং করা পার্টটা মোবাইলে ঢুকিয়ে দিলাম। সময় বেশি লাগবে না, 1 মিনিটের মধ্যে ইরার সকলের ডেটা আমার এই পেটে সেভ হয়ে যাবে। আমার কাজ শেষ, তাই এখন আমাকে দ্রুত বের হতে হবে। তারপর ফোনটা চার্জে লাগিয়ে ইরাকে বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। এখন কোনো একটা প্রাইভেট জায়গায় বসে ডেটাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাকে চেক করতে হবে। তবে কোথায় যাওয়া যায়? তারপর আমার মনে পড়ল আমার এই কলিগ রায়হান ভাইয়ের কথা। যদিও উনি আমার কলিগ ছিলেন, তারপরও উনার সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অনেক দিন উনার বাসায় যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। বেচারা খাঁটি ব্যাচেলর মানুষ। তারপর উনাকে ফোনে দিয়ে কথাবার্তা বলার পর উনার বাসার যাওয়ার কথা বললাম। উনিও বিনা সংকোচে রাজি হয়ে গেলেন আর বললেন উনার বাসার দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে উনার ঘরে ঢুকতে। উনার আস্তে আস্তে রাত হবে। তারপর উনার বাড়ি চলে গেলাম, চাবি নিয়ে দরজাটা খুললাম। রায়হান সাহেব ব্যাচেলর হলেও বেশ পরিপাটি মানুষ, তা উনার ঘর দেখলেই বোঝা যায়। অতঃপর আমি উনার টেবিলে বসে আমার ল্যাপটপটা ব্যাগ থেকে বের করলাম। এবার সেই পোর্টটা আমার ল্যাপটপে ঢুকিয়ে ফাইলে প্রবেশ করেই যা দেখলাম তা আমি কোনোদিন কল্পনাও করিনি। ফয়সালের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার ইনবক্সে ফয়সাল পাঠাচ্ছে, আর সেও বেশ হাসি তামাশা করেছে তাদের এসব কর্মকাণ্ড নিয়ে। ইরার ইনবক্সে শেষ চ্যাট করা হয়েছে ফয়সালের সাথেই, এবং তাদের কথোপকথনে না দেখলাম তারা শুধু মেলামেশাই নয়, বরং সম্পর্কের দিক থেকেও বেশ এগিয়ে গেছে। তার সাথে আমার ইরাবতী তার স্পর্শকাতর অঙ্গের ছবি বারবারই তার ফয়সালকে দিয়ে থাকে। এবার ফয়সালের বিষয়ে খোঁজ নিতে লাগলাম। ফয়সাল ঢাকা শহরের স্থানীয় ছেলে। তার বাবার বিরাট ব্যবসা। সে তার বাবার মায়ের একমাত্র সন্তান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফয়সাল বিবাহিত। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়ে গেছে, হয়তো কোনো একটা কারণবশত। আর এরপরই সে আমার প্রিয়সীর প্রেমে মজেছে। তাই ফয়সালকে আগে আগে ধরতে হবে, তারপর আমার ইরাবতীর পালা। এর মধ্যেই ইরার আইডিতে মেসেঞ্জারের নোটিফিকেশন ঢুকে দেখি ফয়সাল ইরাকে মেসেজ করেছে, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে জান। ইরা, এভাবে আর কতদিন ফয়সাল? একবার যদি তুষার বুঝতে পেরে যায় তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও, তারপরে ইচ্ছে মতো আদর করো। ফয়সাল, বিয়ে তো আমরা করবই সোনা, তার আগে একটু এনজয় করে নিই আজকে আরেকটু প্লিজ। ইরা, আচ্ছা বাসায় চলে আসো, তবে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু। আর তাড়াতাড়ি আমাকে তোমার কাছে নিয়ে যাও। ফয়সাল, ঠিক আছে, আমি এখনই আসছি। তারপর তারা উভয়ই চুপ হয়ে গেল, অর্থাৎ দুজনে আবার রতকিয়ায় ব্যস্ত হয়ে পড়বে। সবচেয়ে বেশি খারাপ লাগলো ইরার কথা শুনে। সে আমাকে ভেঙে চুরমার করে এখন ফয়সালকে বিয়ে করতে চায়, তাও আবার আমার স্ত্রী থাকার অবস্থায়। না, এসব আর ভাবতে পারছি না। পাশেই বেডে শুয়ে পড়লাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। যখন ঘুম ভাঙল তখন বাইরে আজান শুনতে পাচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা। এদিকে রায়হান এখনও বাসায় আসেনি। তাই আমি রায়হানকে কল করে আমি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর বাড়িতে এসে কলিং বেলে চাপ দিলাম। ইরা দরজা খুলে ভেতরে চলে গেল। এভাবেই চলছিল জীবন। ইরা নিত্যদিনই তার পরকীয়ায় নোংরামিতে মত্ত, আর আমি যেন সব কিছুর নীরব সাক্ষী। সব কিছু জানার পর, দেখার পরও আমি ইরাকে কিছু বলতে পারিনি, কারণ তারা ধনী পরিবারের সন্তান। এসব নষ্টামি তাদের কাছে নিতান্তই সাধারণ ব্যাপার। উল্টো এসবের প্রতিবাদ করতে গেলে আমাকে পড়তে হবে কঠিন বিপদে। সেটা আমি কখনোই চাই না। আর ফয়সাল এবং ইরার আগের মতোই এখন লুকিয়ে লুকিয়ে মেলামেশা করলেও বেশ গভীর রাত অবধি আমার বাসায় ড্রয়িং রুমে তারা বেশ স্বাচ্ছন্দ্যভাবে আড্ডায় মেতে থাকে। দিন দিন ইরাও কেমন জানি আমায় এড়িয়ে চলে। আমিও এসব নিয়ে কোনো প্রশ্ন করি না আমার ইরাবতীকে, কারণ তার সকল উত্তর যে আমি আগে থেকেই জানি। এখন রোজ অফিসের নাম করে বাসা থেকে বের হই, মাঝে মধ্যে কোনো নির্জন জায়গায় সারাদিন কাটিয়ে আবার যথাসময়ে বাসায় আসি, এবং এরই মধ্যে ফয়সালের সম্পর্কে বের করা কিছু তথ্য আমার কাছে আসে। যদিও এইসবের জন্য বেশ খরচ করতে হচ্ছে আমাকে, তবুও কিছু যায় আসে না।
সবচেয়ে মজার ঘটনা হলো ফয়সাল যে শুধু ইরার সাথেই প্রেম নামক নষ্টামিতে মশগুল, বিষয়টা এমন না। সে আরও অনেক মেয়ের সাথেই ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে, সেটা আবার ইরার অগোচরেই। আর আমার ইরাবতীও মূর্খের মতো মরুভূমির মরীচিকার পেছনে প্রলব গতিতে ছুটছে। ফয়সাল এবং ইরার প্রতি আমি বরাবরই নজর রাখছি। তাদের কত শত রঙিন মুহূর্তের আমি যেন এক নীরব সাক্ষী। আনন্দ করে নাও প্রিয় ইরাবতী, কারণ তোমার সমাপ্তি খুব নিষ্ঠুরভাবে হবে। তারপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিনটি, যে দিনের অপেক্ষায় আমি এতদিন অধীর আগ্রহে বসে আছি। ইরার আইডির অ্যাক্সেস আমার কাছে থাকার কারণে এখন ইরা এবং ফয়সালের সকল কথোপকথন আমি দেখতে পাই। ফয়সাল আজকে কথার মাঝখানেই হঠাৎ ইরাকে বলে উঠল, চলো আমরা বিয়ে করে ফেলি। এভাবে লুকিয়ে লুকিয়ে আর ভালো লাগে না। আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই। আমার ইরাবতীও যেন বেশ খুশি। এটাই তো চেয়েছিল সে। কিন্তু পরক্ষণে সে বলে উঠল, তাহলে তুষারের কি হবে? তখন ফয়সাল বলল, প্রথমে ভালোভাবে তাকে আমি বোঝাবো। যদি মানে তাহলে ভালো, আর যদি ঝামেলা করে তাহলে তাকে আমাদের মধ্য থেকে একেবারে সরিয়ে দেব। ইরা তখন বলে উঠল, তুষারকে কিছু করার দরকার নেই। এর চেয়ে বরং চলো আমরা পালিয়ে যাই। কয়েক মাস পর ফিরে আসব, তখন সব ঠিক হয়ে যাবে। ফয়সাল প্রথমে না করলেও ইরার জড়াজড়িতে পরে মানতে রাজি হলো। তারপর সেই কাঙ্ক্ষিত দিনে তারা দুজনেই একটা আলাদা পৃথিবীর সাজানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে বলে মন স্থির করলো। যদিও ফয়সাল প্রকৃতপক্ষে ইরাকে বিয়ে করতোই না, বরং তাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিত। এটা ফয়সালের একটা প্ল্যান ছিল। সব প্ল্যান করেই সে ইরাকে বাড়ি ছাড়ার কথা বলেছে। আর ইরাও তার ফয়সালের দেখানো পথ অন্ধের মতো অনুসরণ করছে। আজকে সেই দিন। আজকে ইরা রাতে বাড়ি থেকে পালাবে। তাই আজকে আমি আর অফিসে গেলাম না। ইরা জিজ্ঞেস করলে একটা মিথ্যা বাহানা বলে দিলাম। যদিও প্রকৃতপক্ষে আমি চাকরিই করি না। আজকে ইরাকে বেশ মনমরা লাগছে। আজকে আমি বাসায় থাকায় ইরা আজকে আমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছে। চলে যাবে তো, তাই হয়তো শেষবার আপ্যায়ন করছে। আমিও বেশ স্বাচ্ছন্দ্যেই খাবারটা খেলাম। আজকে আমার ইরাবতীর মন খুব খারাপ। সে এটা মুখে না বললেও তার আচরণে আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আজকে তো ইরার খুশির দিন, তাহলে মন খারাপ কেন? তারপর সন্ধ্যা হতেই ইরা আমাকে বলল, আমার একটা কাজিনের জন্মদিন, সে সেখানে যাবে। আমিও কিছু বললাম না, কারণ আমি জানি সে কোথায় যাবে। মনে মনে বললাম, যাও ইরাবতী, তোমার রঙিন দুনিয়ায়, কিন্তু সেখানে তুমি সফল হবে না। পাগলের মতো হাসতে লাগলাম। আমাদের জীবনের এই ঘৃণিত অধ্যায়টা শুরু করেছিল ইরা তামাশা। পাঠক পাঠিকারা দেখলেন, কিন্তু এই অধ্যায়ের সমাপ্তি আমি করব। আমি আনমনে গান গাচ্ছি। অনেক দিন গিটারটার সুর তোলা হয় না। গিটারটা নিয়ে বসলাম। নিজের মনের সব নিশ্চুপ কথা গিটারের সুরের মাধ্যমে বের করে দিলাম। এবার পরবর্তী অধ্যায় খেলার পালা। রাত 10টা বেজে 30 মিনিট। আমি খাওয়া দাওয়া করে শটান হয়ে বিছানায় শুয়ে আছি, আর টিভিতে আমার প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি দেখছি আর হাসছি। এমন সময় ইরা মলিন চেহারা নিয়ে বাসায় প্রবেশ করলো। হালকা খাওয়া দাওয়া করে সে অপর পাশ হয়ে শুয়ে পড়ল। তাই আমিও টিভি বন্ধ করে রুম থেকে বেরিয়ে এলাম। আমি জানতাম ইরা ফিরবে, তবে এত তাড়াতাড়ি ফিরবে জানতাম না। ইরা যে উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বের হয়েছে, সে উদ্দেশ্য সফল হয়নি। তাই ইরা বাড়ি ফিরেছে, নয়তো এতক্ষণে আমার ইরাবতীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। আর সফল হবেই বা কী করে? যার সাথে প্ল্যান করেছিল সে বেচারাই তো আজকে তার সামনে উপস্থিত হতে পারেনি। তাই বাইরে এসে রেডি হয়ে নিলাম। এখন উদ্দেশ্য কমলাপুর স্টেশনের পাশে একটা কনস্ট্রাকশন ভবনের 10 তলা। সেখানেই আমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় চেনা শিকার। হ্যাঁ, ফয়সালকে আমি এখানে এনেছি, তবে লোক দিয়ে। বাকিদের বাইরে চলে যেতে বললে সবাই চলে গেল। এখন ফয়সাল আর আমি মুখোমুখি বসে আছি। তবে ওর মুখে কোনো কথা নেই, তবে চোখে বেশ আক্রোশ দেখতে পাচ্ছি, যেন পারলে এখনই আমায় ধ্বংস করে দেবে। ব্যাস, এটাই তো চেয়েছিলাম আমি। কাউকে মারার সময় তাকে আকুতি মিনতি করতে দেখলে আসল মজাটা পাওয়া যায় না। দুজনে সমান আক্রোশে থাকলে তবেই হার জিতের আসল মজা। এবার ফয়সালকে খুব আত্মসহকারে আমি আপ্যায়ন করব। টেস্ট টিউব থেকে একটা অ্যাসিড ঢেলে দিলাম তার ডান পায়ে। তৎক্ষণাৎ উক্ত জায়গায় মাংস খসে পড়তে লাগলো।
বেচারা গগন বিদায়ী চিৎকার করে যাচ্ছে, তাই পকেট থেকে রুমালটা বের করে তার মুখে পুরে দিলাম। এবার ধীরে ধীরে তার হাতের আঙ্গুল একটা একটা করে কাটছি। 2 আঙ্গুল কাটতেই ফয়সাল অজ্ঞান হয়ে গেল। ধুর, মজাটাই নষ্ট। কত শত প্ল্যান করে রেখেছি ওকে একটু একটু করে মারবো, কিন্তু এই সামান্যতেই অজ্ঞান হয়ে গেল। তাই এখন ইচ্ছা থাকলেও আর উপায় নেই। যেহেতু হাতে সময় খুব কম, তাই বাকি কাজ তাড়াতাড়ি সেরে নিলাম। অবশেষে তার পায়ের রান থেকে একটা মাংসের টুকরা কেটে রেখে দিলাম। এটা আমার ইরাবতীর জন্য উপহার। এতক্ষণে মনে হয় না বেচারা বেঁচে আছে। তাই আমার কাজ শেষ। লোক পাঠিয়ে ওকে বেড়িবাঁধ নদীতে চেন পেঁচিয়ে ফেলে দিলাম, যাতে এই আবরটা আবার দ্বিতীয় দিন পর ভেসে না ওঠে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, হাতে সেই এক টুকরো মাংসপিণ্ড। আমার কাছে থাকা চাবি দিয়েই ভেতরে প্রবেশ করলাম। এরা এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কি নিষ্পাপ লাগছে, অথচ তার ভেতরটা এত নোংরা তা জানার উপায় নেই। আমিও আর ডাকলাম না। রান্নাঘরে গিয়ে খুব যত্ন সহকারে মাংসটাকে সাইজ করে পিস পিস করতে লাগলাম। কখনো খাওয়া হয়নি, ভাবছি এবার খাবো, হয়তো খুব টেস্ট হবে। মাংসটা কাটা শেষে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। এখন রাতের শেষ প্রহর, তাই আমিও ইরার পাশে শুয়ে পড়লাম। মোবাইলের মেসেজের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইল নিয়ে দেখি গত রাতে সেই লোকটার মেসেজ, স্যার কাজ হয়ে গেছে। তারপর ঘড়ির দিকে তাকাতেই বেশ অবাক হয়ে গেলাম। সময় সকাল 11টা, অথচ ইরা আজকে আমায় অফিসে যাওয়ার জন্য ডাক দিল না। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমেও দেখলাম না ইরাকে। বেশ অবাক লাগছে, তবুও কিছুটা আন্দাজ করতে পারছি ইরা কোথায় গেছে। আমিও সেদিকে আর মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে সারাদিন ঘোরাঘুরি করে কাটানোর পর সন্ধ্যায় বাসায় এলাম। দেখি ইরা ড্রয়িং রুমে বসে আছে, পাশে তার বান্ধবী দোলা। ইরার চোখ মুখ লাল দেখাচ্ছে। সে যে কান্না করেছে এটা বোঝাই যাচ্ছে। আমাকে ভেতরে আসতে দেখে সে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তারপর আমিও একটু তার সাথে নাটক শুরু করলাম, না হলে আবার আমাকে সন্দেহ করবে। কি হয়েছে ইরা, এভাবে কান্না করছো কেন? চোখ ফুলে কেমন লাল হয়ে গেছে দেখেছো? তুমি কি জানো না তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তারপর ইরা আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। যদিও তার মতো নোংরা মেয়েকে জড়িয়ে ধরার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই, তবুও পরিস্থিতি সামাল দিতে বাধ্য হচ্ছি। ইরার চোখে পানি যেন আজ কোনো বাদ মানছে না। আমি কারণ জিজ্ঞেস করলে ইরা কিছুই বলছে না। পাশ থেকে ইরার বান্ধবী বলে উঠল, ভাইয়া, ও সারাদিন বাসায় একা একা থাকে তো, তাই হয়তো মন খারাপ। এর চেয়ে বরং আপনারা কোথাও ঘুরে আসুন, দুজনেরই ভালো লাগবে। কথাটা খারাপ বলেননি। তাহলে আগামী সপ্তাহে পাহাড়ে একটু ট্যুরে হয়ে যাক, অনেক দিন ঘোরাঘুরি হয় না। ইরাও যেন বেশ খুশি হলো। ইরার বান্ধবী দোলাকেও আমাদের সাথে আমন্ত্রণ করলাম, কিন্তু দোলা কোনো একটা কারণ দেখিয়ে আমাদের সাথে গেল না। এই দুদিনে ইরার সাথে আমার ঠিক আগের মতোই সম্পর্ক হয়ে গেছে, যেমনটা আমরা পূর্বে ছিলাম। কিন্তু সব কিছু আমি এখনও ভুলে যাইনি। সময় সব কিছুর জবাব দেবে। আমরা এখন বান্দরবনের উদ্দেশ্য বাসে উঠে পড়লাম। ইরা জানালার পাশে বসে আমার কাঁধে মাথা রেখে দিয়েছে। আমিও পরম যত্নে ইরার মাথায় হাত বোলাচ্ছি। দেখতে দেখতে আমরা বান্দরবন পৌঁছে গেলাম। অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। এই কয়দিন ইরাকে বেশ খুশি খুশি দেখছি। মেয়েরা যে এক পুরুষের আসক্ত নয়, ইরা যেন তার চাক্ষু প্রমাণ। তবে সব মেয়েরা এক নয়। ইরা আমার সাথে থাকার অবস্থায় পরকীয়া নামক এই জঘন্য নোংরামি করতেও দ্বিধাবোধ করেনি। আবার এখন ফয়সালকে ভুলে আমার সাথে আগের মতো হতেও তেমন সময় লাগেনি। আসলে মেয়েদের কাছে ছেলেরা হচ্ছে একটা অপশন। তার জীবনে যেই মরে যাকে প্রয়োজন হবে সেই নির্দ্বিধায় তাকে সাদরে গ্রহণ করে নেবে। অবশেষে এবার আমাদের ফেরার পালা। তাই আমরা ঘোরাঘুরি শেষে দুজনেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় ফিরে আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসলাম। অফিসে আসার আগে এবং বাসায় ফেরার পর ইরার সাথে খুনসুটি হাসি তামাশায় কেটে যাচ্ছে জীবন। এভাবে চলতে লাগলো কিছুদিন। কিন্তু আমার ইরাবতীর কপালে এসব দীর্ঘস্থায়ী নয়। এরপর চলে আসলো আমাদের চতুর্থ অ্যানিভার্সারি। এই দিনেরই অপেক্ষায় করছিলাম। এই দিনে আমার ইরাবতীকে একটা বিশেষ উপহার দেব আমি। আজকে আমাদের চতুর্থ অ্যানিভার্সারি। এই দিনেরই অপেক্ষায় করছিলাম।
এই দিনে আমার ইরাবতী আমার এই কুঁড়ে ঘরে লাল টুকটুকে বধূ বেশে এসেছিল। সে কত শত স্মৃতি। ইরা এখন একটু মার্কেটে গেছে কেনাকাটা করার জন্য। ইরার হয়তো মনে নেই আজকের এই বিশেষ দিনের কথা, তাই হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত। কিন্তু আমি তো ভুলিনি। তাই ছটফট কাজে লেগে পড়লাম। পুরো ঘর মোটামুটি পরিষ্কার করা শেষ। এবার রান্না করতে হবে। ইরা অসুস্থ থাকাকালীন সময় আমি একবার ইরার জন্য গরুর মাংস ভুনা করেছিলাম। খাওয়ার পর ইরা বলেছিল এটা নাকি তার জীবনের খাওয়া সেরা স্বাদের তরকারি ছিল। তাই ফ্রিজ থেকে মাংসর প্যাকেটটা নামিয়ে রাখলাম রান্নার জন্য। রান্নায় লেগে পড়লাম। আজ অনেক দিন পর রান্না করছি, তাই ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। রান্না শেষ প্রায় কাছাকাছি। এখন সময় সন্ধ্যা ৬টা। ইরা এখনও বাসায় আসেনি। এদিকে রান্নার কাজ শেষ করে আমি ঘরটা সুন্দর করে সাজাচ্ছি। হাজার হোক একটা মাত্র বউ আমার, এতটুকু তো করতেই পারি। অবশেষে ইরা বাড়িতে এলো। রাত ৮টা বাজে। তারপর ইরা ঘরে প্রবেশ করতেই সব কিছু যেন ঘন কালো অন্ধকার। তাই রুমের আলো জ্বালাতেই ইরা রুমের দৃশ্য দেখে পুরো অবাক। তাই পাশ থেকে আমি বলে উঠলাম, শুভ চতুর্থ বিবাহ বার্ষিকী। ইরা অবাকের চরম সীমায় পৌঁছে গেছে, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তাই আমি তাকে বললাম, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছি। অতঃপর ইরা ফ্রেশ হয়ে টেবিলে আসলো। আমি তাকে খাবার পরিবেশন করতে ব্যস্ত। প্রথমে সবজি দিয়ে শুরু করলাম, তাই আমি মাংস তুলে দিলাম। ইরাও বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। আহারে, একবার যদি জানতে এটাই তোমার জীবনের শেষ খাওয়া, তাহলে হয়তো এতটা রিল্যাক্স ভাবে খেতে পারতো না। মনে মনেই বললাম। যদিও আমাকে তার সাথে খেতে বলেছিল, আমি খাইনি। তাই ইরাও বেশ জোর করলো না। খাওয়া দাওয়া শেষে ইরা সোফায় গিয়ে বসলো, তাই আমিও তার পাশে গিয়েই বসলাম। তাই ইরা তার মাথা আমার বুকে দিয়ে বসে আছে। আচ্ছা ইরা, অনেক দিন যাবৎ তোমার বন্ধু ফয়সালকে দেখি না। আগে না রোজ আমাদের বাসায় আসতো? কথাটা বলতেই ইরা কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আজকের দিনে এই প্রশ্ন সে আশা করেনি। তাই ইরা বলল, ফয়সাল বিজনেসের কিছু কাজে বিদেশে গিয়েছে, কিছুদিন পরেই আসবে। হা হা, বেচারা বেঁচে থাকলে তো আসবে, মনে মনেই বললাম। তাই আবার ইরাকে প্রশ্ন করলাম, আচ্ছা ফয়সাল কি তোমার শুধুই বন্ধু, নাকি আরও অন্য কিছু? এবার ইরা চটে গেছে, সেটা বেশ বুঝতে পারছি। তখন ইরা বলল, কী সব আজে বাজে কথা বলছো তুষার? অন্য কিছু মানে কি? কি বলতে চাও তুমি ক্লিয়ারভাবে বলো। তাই আমি বলা শুরু করলাম, আমার অনুপস্থিতিতে তুমি ফয়সালের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছো ইরা। তোমরা কেউ আমাকে না জানালেও আমি অনেক আগে থেকেই জানি। আমার অগোচরে তোমরা অনেক দূরে চলে গেছো ইরা। এটা করা তোমার ঠিক হয়নি। ইরা এবার বেশ উচ্চস্বরে বলে উঠল, বেশ করেছি। তোর মতো এতিম ছোট লোকের সাথে আমার যায় না। খানিকটা মোহে পড়ে তোকে আমি বিয়ে করেছিলাম। ফলস্বরূপ আমার স্ট্যাটাস ধুলোয় মিশিয়ে গেছে। তাই তোর মতো ছোট লোকের সাথে থাকার কোনো মানেই হয় না। তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেব। তারপর ফয়সালকে আমি বিয়ে করব। বুঝতে পেরেছিস? ইরার কথা শুনে আমি পাগলের মতো হাসতে লাগলাম। এটা দেখে ইরা কিছুটা অবাক হলো। হয়তো সে ভেবেছিল তার কথায় আমি কষ্ট পাবো, কিন্তু হচ্ছে তার বিপরীত। তাই ইরার ভাবনায় ছেদ ঘটিয়ে আমি তাকে বললাম, ইরা তুমি কখনো মানুষের মাংস খেয়েছো? জানো, মানুষের মাংসের অনেক স্বাদ হয়। এবার ইরা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছো তুমি এসব? আরেক তরফা হেসে নিলাম। এরপর বললাম, তুমি ডিনারে যে মাংসের তৃপ্তি করে খেলে, সেটা তোমার ফয়সালের মাংস ছিল। তোমার ফয়সাল বিদেশে যায়নি ইরা, পরপারে চলে গেছে। হা হা হা। ইরা শত চেষ্টা করেও এবার তার বমি আটকাতে পারল না। কিছুক্ষণ আগে যা খেয়েছিল সব বের করে দিল। ধুর, এটা ঠিক হয়নি। এখন ইরাকে বেশ ক্লান্ত লাগছে। ইরা তার নেভা নেভা চোখ তুলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো আর বলতে লাগলো, তুমি এটা করতে পারো না তুষার, কেন করলে এমনটা? ইরার এসব আজগুবি প্রশ্ন শুনে আমার হাসি কোনোভাবেই থামছে না। সিরিয়াসলি, কেন করলাম এই কাজ? তোমার জন্য করলাম প্রিয়সী। আমার পৃথিবী ধ্বংস করে তুমি তোমার সুখের পৃথিবী সাজাতে চেয়েছিলে, তাই এটা ছিল তোমাদের কর্মফল। ইরা আর কিছু বলতে পারছে না। তার চোখ মুখ নীল হতে শুরু করেছে। তার মানে বিষ কি এক কাজ করা শুরু করেছে। তারপর ইরা আমার বুকে ঢলে পড়ল। আমার ইরাবতীর গল্পের সমাপ্তি ঘটে গেল। আনমনেই আমার ইরাবতীর দিকে তাকিয়ে বললাম,
ছেড়ে আমায় চলে গেলে, ফেলে কিছু স্মৃতি, মিথ্যা মায়ায় জড়িয়েছিলে আমায়, আগে বুঝতাম যদি। আমাকে নিঃস্ব করতে তুমি মেতে উঠেছিলে অধিক, তাই তো এখন একাই আমি, গন্তব্যহীন পথের পথিক। সমাপ্ত।